নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ আপনাদের শোনাবো নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি জনপ্রিয় গল্প। গল্পের নাম রস। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুড়তে শুরু করলো মোতালেব। তারপর দিন ১৫ যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির বাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এ অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু ২৫-২৬ বছরের জোয়ান পুরুষ মোতালেফ। আর মাজু খাতুন ৩০-এ না পৌঁছলেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বা কি। বাক্স সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে বাজেক মৃধা, মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিশই পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটা পেয়েছে কাঠাখানেক, আর আছে একখানি পড়ো পড়ো সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানাকাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আঁটো সাঁটো শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ির কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। থুক করেছে বেটি, ধুলা পড়া দিয়েছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দিবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেওয়া নিজে কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে। দেখছো তো কেমন টেরাইয়া টেরাইয়া চায়। ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যা নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে, এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে। কিন্তু দরে পটেনি কারোর সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে ৫ কুড়ি ৭ কুড়ি। সবচেয়ে পছন্দ হয়েছিল মোতালেফের ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। ১৮-১৯ বছর বয়স হবে। রসে টলটল করছে সর্বাঙ্গ, টগবগ করছে মন। ইতিমধ্যে অবশ্য এক হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এই সব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুরির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছা করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু এক হাত ঘুরে এসেছে বলে কিচ্ছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেব। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরেই বা এতল্লাটে কজনের মাথায় আছে। ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে। কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চায় এলেম। গাটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুনাগার চায় সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেব, সে গুনাগার ২-১ কড়ি নয়, ৫ কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশশেওড়া আর চোখ উদানের আগাছা জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাখে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিকে ওদিকে তাকিয়ে ফিক করে একটু হাসল ফুলবানু। কি মিয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চলবো না?
শুনলানি টাকার খাক্কাই তোমার বাজানের? ফুলবানু বলল, হ হ শুনছি। চাইছে তো দোষ হইছে কি? পছন্দসই জিনিস নিবা, বাজানের গুণা, তার দাম দিবা না? মোতালেফ বলল, ও, খাক্কাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই ওইটা। মোতালেফের রাগ দেখে হাসলো ফুলবানু। কেবল ধামায় কেন, পালাই উঠা বসবো। মুঠা ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দিবা পালায়। বসবো ক্ষমতা, বসবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালেফ হনহন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পেছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি? শোনো শোনো। মোতালেব ফিরে তাকিয়ে বলল, কি শুনবো? এদিকে ওদিকে তাকিয়ে আরো একটু এগিয়ে এলো ফুলবানু। শুনবা আবার কি? শুনবা মনের কথা। শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মানুষের। মানুষের তেজ দেখতে চায়, বুঝছো? মোতালেব ঘাড় নেড়ে জানালো সে বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলা আকাম কুকাম কইরো না মিয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেজবার মতন জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না মোতালেফ। বলল, আচ্ছা, শীতের কয়টা মাস যাউক, তেজও দেখাবো মানও দেখাবো, কিন্তু বিবিজানের সবুর থাকবে নি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইবো না আমারে। গায়ে এসে আর একবার ধারের চেষ্টা করে দেখল মোতালেফ। গেল মল্লিক বাড়ি, মুখুর্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপুর করবার অভ্যাস নেই মোতালেফের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাধ করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার ৪-৫ কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেফ। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের ১.৫ কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে নিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলি গাছের শুকনো মরা ডালগুলি বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালিকাচায় ধার তুলে তুলে জুৎসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁছে চেঁছে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেড়ে। সেই নলের মুখে লাগসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপ টুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেতমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয়, যে কাচির পচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতেই গাছের দফা রফা হয়ে যাবে। মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোটায় ফোটায় সেই গাছ থেকে হাড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেফকে নিজে হাতে শিখিয়েছিল বাজেক মৃধা। রস সম্বন্ধে এইসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখের। বাজেকের মতন অমন নামডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় ১২ আনা ডালি শুকিয়ে এসেছে, সেই গাছ থেকেও রস বেরুতো বাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়তো আধারি, বাজেকের হাত পড়লে সেই রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতো গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না,
রসও পড়তো হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে বাজেকের সাকরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরতো, কাজ করতো সঙ্গে সঙ্গে। সাকরেদে দু চারজন আরো ছিল বাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল। কিন্তু মোতালেফের মতন হাত পাকেনি কারো। বাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতন। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না কুড়িতে কুড়িতে, রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে। রস জাল দিয়ে গুড় করবার মতন মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনুন কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই, রস থেকে গুড় আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকা রূপ নেবে তখন সিদ্ধি, কেবল তখনই সার্থক হবে সকল খেতমত মেহনত। কিন্তু বছর দুই ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেফ এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপাটা ঘরের সামনে। জাগনো আছো নাকি মাজু বিবি? ঘরের ভিতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেফ। শুইয়া পড়ছো বুঝি? কষ্ট কইরা উইঠা যদি ঝাপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি। রসের কাল আইছে আর মনে পইড়া গেছে মাজু খাতুন রে। রস জাল দিয়া দিতে হবে, কিন্তু সেরে চাইরানা কইরা পয়সা দিবা মিয়া, তার কমে পারবো না। গতরে সুখ নাই এবছর। মোতালেফ মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে, মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যা কও তা কও মিয়া, চাইরানার কমে পারবো না এবার। মোতালেফ এবার মধুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি? যদি 16 আনা দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেফের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ থামাশা থুইয়া দাও মিয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেফ বলল, সবাই তো রাইত তো শুইয়া ঘুমাইবার জন্যে, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি? না চাইয়া চাইয়া এই শীতের লম্বা রাত কাটানো যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেফ আরো স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোন রকম অন্যায্য সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্থালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হইছে নাকি দেশে, যে তাগত হইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেফ বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করলো মাজু খাতুন। বলল, সাচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার কালের তাড়ি আর নাস্তার কালের গুড়, তোমার সাথে তাগো তুলো না। তখনকার মতন মোতালেফকে বিদায় দিলেও তার কথাগুলি মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেফের কথাগুলি মনের ভিতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালেফের সঙ্গে পরিচয় অল্পদিনের নয়। বাজেক যখন বেঁচে ছিল তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেফ, তখন থেকেই এই বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুইজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলতো, কিন্তু তার বেশি এগুবার কথা মনেই পড়েনি কারো। মোতালেফের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল বাজেকের। ভারী কড়া কড়া চাছা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময়
কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনতো মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করতো পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। বাজেক মরে যাবার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2 এক হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগের মতন হাঁড়িতে হাঁড়িতে আর ভরে যায় না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে। কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের। মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ। ফলে কথান্তর মনান্তর হয়ে সেই বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের আরো করেছে 2 একজন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে, তাদের কান টেনে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমন ভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলি ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ। এমন খুবসুরত মুখও কারোর নেই। অমন মানানসই কথাও নেই কারোর মুখে। মোতালেফকে আরো আসতে হলো 2 এক সন্ধ্যা। তারপর নীল রঙের একটি শাড়ি পরে রং বেরঙের কাচের চুড়ি হাতে দিয়ে মোতালেফের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকলো মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রীছাদ নেই। ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্নার কাজে। ঝাড় দিয়ে দিয়ে জঞ্জাল দূর করলো উঠানের। লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুললো ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরো অনেকের, বসেদের বাড়ুজ্যেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেফ। গাছ কাটছে, হাঁড়ি পাতছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেফ উঠোনের পশ্চিম দিকে। সারে সারে উনান কেটে তার উপরে বড় বড় মাটির জালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেফ। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল। কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন এর ওর বাগান থেকে জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই। খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন। মনের মতন মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেফ। বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লাবাসের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেফ। সারাদিন ময়লা রস চোঙাগুলির মধ্যে জমা থাকে। চোঙা বদলে গাছ চেয়েছে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার রস ফেলা যায় না। জাল দিয়ে চিটে গুড় হয় তাতে, তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলি গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে। পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেফের দিকে তাকিয়ে পাড়াপড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাঁটি মানুষ মোতালেফ, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনোদিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর সের তিনেক পাটালি গুড় নিয়ে মোতালেফ গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে
এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাজি। তারপর কোচর খুঁটের বাঁধন খুলে বের করলো ৫খানা ১০ টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মিয়া সাব। এলেম বলল, আগাম কিসের? মোতালেফ বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেফ। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ ৫০ টাকা। নোটগুলির উপর হাত বুলাতে বুলাতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়া আমি কি করব মিয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাজেক মেরধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? যাইয়া কি ঝগড়া আর চিল্লাচিল্লি করবে? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাইত? মোতালেফ মুচকি হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মিয়া সাব? গাছের রস যদ্দিন আছে, গায়ে শীত যদ্দিন আছে, মাজু খাতুনও তদ্দিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া যাবে উইড়া। এলেম শেখ জলচৌকি এগিয়ে দিল মোতালেফকে বসতে। হাতের হুকোটা এগিয়ে ধরল মোতালেফের দিকে। তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাচ্চাই জিনিস আছে মিয়া। সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেফ। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছুই বাকি ছিল না। তবু মোতালেফকে দেখে ঠোঁট ফুলালো ফুলবানু। বেসবুর কেডা হইল মিয়া? এদিকে আমি রইলাম পথ চাইয়া, আর তুমি ঘরে নিয়া ঢুকাইলা আরেকজনারে। মোতালেফ জবাব দিল, না ঢুকাইয়া করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকেই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণে বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করবে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আর একজনের গন্ধ জড়াইয়া রইল, তা ছাড়া বা কেমনে? মনে এলেও মুখ ফুটে এ কথাটা বলল না মোতালেফ, যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরুতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেফ ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাব নাকি ফুলবিবি? সোডা সাবান কিনে দেব বাজার গুনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া, গতর গুনা ঘইসা ঘইসা বদ গন্ধ উঠাইয়া ফেলু। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাচাই নাকি? মোতালেফ বলল, সাচা না তো কি, মিছা। সুইঙা দেখো, তখন নতুন মাইনষের নতুন গন্ধে ভুরভুর করবে গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর ২ খান মাস। ফুলবানু আর একবার ভরসা দিয়ে বলল, বেসবুর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের। ২ মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরো ৫০ টাকার জোগাড় হতেই মোতালেফ মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আউ ছি ছি, তোমার গতরই কেবল সুন্দর মতি মিয়া, ভিতর সুন্দর না। এত শয়তানি, এত ছল চাতুরি তোমার মনে! গুড়ের সময় পিঁপড়ার মতন লাইগা ছিলা, আর গুড় যেই ফুরাইলো অমনি দূর দূর। কিন্তু অত কথা শুনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল। গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলেরই মতো মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এইবার মানাইছে, এবার সাচাই বাহার খুলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে। তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানুর, থুইয়া দাও তোমার রান্ধন বাড়ন ঘর গেরস্থালি, কাছে বসো আইসা। ফুলবানু হাসে, সবুর সবুর, এই কয় মাস কাটাইলা কি কইরা মিয়া?
মোতালেব জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহু বেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও। গাছের আদর গাছেই সইতে পারে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পড়ো পড়ো সনের কুড়েই। ভেবেছিল আগের মতোই দিন কাটাবে। কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়া-পড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘরকন্নার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা। যেখানেই যায় বউ ছাড়ার কথা নাই মুখে। বুকের ভিতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লাই নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলি। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুরি টুড়িতে তার দরকার নেই। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়েদের যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতন একটু ভারিক্কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউই তার পছন্দ। তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞাসা করল, বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাগো বয়সই হবে, 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞাসা করল, গাছি না তো সে? খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ও সব কাম কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকা বসবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারে কাছেও যে যায় না, নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? সে বেশি দেরি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? বেশি দেরি হলোও না। সপ্তাহখানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতন ফাত ফাত নিঃশ্বাস ফেলত, চোখের উপর সাপমন্নি করতো দিন রাত। তার হাত গুনাতো বাঁচলাম। কি কও ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মিয়া? মোতালেব বলল, না, এখন আর ডরাই না। পেতনি তো ছুইটা গেল, এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়ি রে। কেন? পড়িরে আবার ডর কিসের তোমার? ডর নাই? পাখা মেলা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মিয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর একরকম থাকলেই হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিনরাত ভারী আদরে তোয়াজে রাখলো মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান, সুপারি, খয়ের, মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের। দিন রাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলে, পান আনি তোমার জন্যে। দিন বইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলল, কেন?
আমার ঠোঁট এমনি বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দেই, তুমি বরং দিন রাত খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া নাও। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের মুখুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চাষে, কিন্তু ভালো কৃষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতন নয়। শিকদারদের মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয়, মেলে, ভারী খেতমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুখুজ্জেদের বিঘা চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেফ। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেফ সহজে তাকে পাটে হাত দিতে দেয় না। বলে, কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইল তো বইয়া গেল, রৌদে পুইড়া তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে? কেমন তোর কথাই যে তুমি কও মিয়া। নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাট সেও ছাড়িয়ে দেয়, সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেফ রাজি নয় তাতে, অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে, অন্যের নৌকায় পরের জমিতে কিষান খাটতে যায় মোতালেফ। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আটিতে আটিতে ধান তুলতে থাকে নৌকোয়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাছি চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের, জলে ভারী কাতর মোতালেফ। এক একদিন পিঠে বগলে জোক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোকটাও ছাড়াইতে পারো না মিয়া, হাত তো ছিল সঙ্গে। মোতালেফ বলে, ধান কাটবার হাত দুইখান সাথেই ছিল, জোক ফেলাবার হাত দুইটা থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোকে মুখ দিয়েছিল সেই সব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরো 5 জন কিষানের সঙ্গে ধান মলন দেয় মোতালেফ। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামায় করে, পৈকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেফ এক একবার বলে, ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে, হ, কষ্টে একেবারে মইরা গেলাম না। কার নাগাল কথা কও তুমি মিয়া? গেরস্ত ঘরের মাইয়া না আমি, না সাচাই আসমান গুনা নাইমা আইছি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন মোতালেফের বতরের দিন, কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে আসছে। তা হোক, আরো বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেফ। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এই কাজে নামডাক আছে মোতালেফের, এই কাজে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বাড়ুজ্যেদের 20-দেড়েক গাছ বেড়ে গেল। গাছ কাটবার ধুম লেগে গেছে, একটুও বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে রস বেচে, গুড় বেচে। দৈত্যের মতন দিনভর খাটে মোতালেফ, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুমে ভেঙে আসে চোখ। দুহাতে ঠেলে, দুহাতে জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। আষাঢ়ে ঘুমোয় মোতালেফ, শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতা আর খড় বয়ে আনে মোতালেফ। ফুলবানুকে বলে, রস জাল দাও, যেমন মিঠা হাত তেমন মিঠা গুড় বানানো চাই, সেরা আর সরেস জিনিস হওয়া চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস ডাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনোদিন দেখেনি, কোনো কালে জালও দেয়নি। মোতালেফ তার ভঙ্গি দেখে হেসে হেসে বলে,
ভয় কি, আমি তো আছি কাছে কাছে, আমারে পুছো, কইব, আমি কইয়ে কইয়ে দেব। মনের মধ্যেই যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের সব রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে না জ্বালার রস। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়। তবু গুড় হয় না পছন্দ মতন, কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষস্বরে বলে, কেমন তোর মাইয়া মানুষ তুমি, এত কইরা কইয়া দেই, বুঝাইলে বোঝো না। এই গুড় হইছে, এই নি খদ্দের রে কেনবে পয়সা দিয়া। ফুলবানু একটু হাসতে চেষ্টা করে, বলে, কেনবে না কেন, ব্যস্তে জানলেই কেনবে। মোতালেব খুশি হয় না হাসিতে, বলে, তাহলে তুমি যাইয়া ধামা লইয়া বৈশো বাজারে, তুমি আইসা বেচো। খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কেউ কেনে, গুড়ের দিকে চাইয়া কেনবে না কেউ। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতেই শেখাতে শেখাতে দু চার দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখলো ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতন। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা এক একবার গুড়ের দিকে চায়, আর একবার মুখের দিকে চায় মোতালেফের। এ তোমার কেমন তোর গুড় হইল মিয়া, গত হাটে নিয়া দেখলাম গেল বছরের মতো সোয়াদ পাইলাম না। গেলবারও তো গুড় খাইছি তোমার, জিহ্বায় যেন জড়াইয়া রইছে, আসাদ ঠোঁটে লাইগা রইছে। এবার তো তেমন হইল না, তোমার গুড়ের থিকা এবার ছদন শেখ মদন শিকদারের গুড়ের স্বাদ বেশি। বুকের ভিতরটা পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতন এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার? অত নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন? কিসের জন্যে? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেবার কৌশলটা আরো বার কয়েক মোতালেফ বলল ফুলবানুকে। হাতায় কইরা ফোঁটা ফোঁটা দেইখো নামাইবার সময় হইল কিনা, ঢালবার সময় হইল কিনা রস। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলল, হ হ চিনছি, আর বকবক কইরো না, ঘুমাইতে দাও মানছেরে। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেফ। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্যে, সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেফ, এনে রাখলো সেই পাখাটির চালার দোরের কাছে। কিরকম গুড় হইতেছে আইজ ফুলজান? কিন্তু চালার ভিতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরো একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভিতরে মুখ বাড়ালো মোতালেফ, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কিরকম গন্ধ আসছে যেন ভেতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সারে সারে গোটা পাঁচেক জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেফ। যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়ে কি করে যেন ধরে গেছে একটু, পোড়া পোড়া গন্ধ বেরুচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের, গলা চিরে চিৎকার বেরুলো, কই কই গেলি রে বলে একটা খুব বাজে গালাগালি দিল। ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় দুদিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে গা কেমন চড়চড় করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নেয়ে এসে পড়েছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেফের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেফ।
তারপর ছুট্টে গিয়ে মুঠি করে ধরল সেই ভেজা চুলের রাশ। মুখে বিশ্রী গালাগালি করতে করতে বলল, গুড় পুইড়া গেল সেই দিকে খেয়াল নাই তোমার? তুমি আসো সাজগোজ লইয়া, হ্যাঁ? এই জন্যই গুড় খারাপ হয়, আমার অপমান হয়, বদনামে দেশ ছাইয়া গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধইরো না তাই বইলা, গায়ে হাত দিও না। ও, হাতে মারলে মান যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে, বুকে, পিঠে মোতালেব সপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শেখের ঝির, হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেফ, যেমন বেসবুর বেবুজ তার অনুরাগ, রাগও তেমনি প্রচন্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকান্দা থেকে, জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করলো না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাপজান তোমার সাথে, এমন গোয়ার মানুষের ঘর করব না আমি। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের, দুদণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি দিনে হয় রাত্রে মেটে, তা নিয়ে আবার একটা ভাবনা। মিটে গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করলো মোতালেফ, সেধে বেঁধে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উনানের পিঠে রস জাল দিতে গিয়ে বসলো ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেফ হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনের কারোরই মুখ দিয়ে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়, রসের সময় প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেফ। চুপ করে বসে হুকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাড়ি নামিয়ে আনে মোতালেফ। কিন্তু গত বছরের মতন যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটের মতো খটখট করে মন। দুপুরের রোদের মতো খা খা করে, কোথাও ছিটে ফোঁটা নেই রসের। রসের হাড়িতে ভরে যায় উঠান, রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাহ। আলেকুম আসলাম। মোতালিফ বলল, ভালো তো সব? ছাওয়াল পান ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেফ। নাদির একটু হেসে বলল, হ মিয়া, ভালোই আছে সব, খোদার দয়ায় চইলা যাইতেছে কোনো রকমে সকমে। মোতালেফ একটু ইতস্তত করে বলল, সাওয়াল পানের জন্যে সের 2-3 গুড় লইয়া যান মিয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেফের, না মেয়া, সে দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এ কেমন তোর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দে কি কেউ করে নিজে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্যে কি, 2 সের গুড় দিলাম আপনার পোলাপানেরে খাইতে। কয়েন জানি চাচাই দিছেন। নাদির ব্যস্ত হয়ে বলল, না 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 না, সে কি মিয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়া নেব কেন আমি? মোতালেফ বলে, আচ্ছা, নিয়া তো যায় নাইজ, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটাবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে। কিন্তু মনে মনে জানে,
কথাগুলো কত মিথ্যে। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় ১ সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি ২ সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে। ও গুড় সাওয়াল পান্ডে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমি ও গুড় ছোবো না হাত দিয়া, তেমন বাপের বিটি না আমি। এক হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার ওই মানুষের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি চইলে যাব ঘর গুনা, রাইত পোহাইলে আমারে আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথাবার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় ২টি সেরা গাছের সবচেয়ে ভালো দুহারি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসলো মোতালেফ। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো গিয়ে নাদিরের উঠানে। বাড়ি আছেন নাকি মিয়া? হুকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? ও, আপনি? আসেন আসেন। আবার রস নিয়ে আইছেন কেন মিয়া? মোতালেফকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নাম গন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে, না জানি কি কেলেঙ্কারিটাই ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেফকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভিতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেফকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এই বাড়ি গুনা, এখনই নাইমা যাইতে কও। একটুও কি সরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠাই সেখানে? নাদির ফিসফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কথা কও বিবি, শুনতে পাইবে। মানুষের বাড়ি মানুষ আইছে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়াল ডারেও তো অমন কইরা খেদায় না মানছে। মাজু খাতুন বলল, তুমি বসবা না মিয়া, কুকুর বিড়ালের থিক্কাও অধম থাকে মানুষ, শয়তানের থিক্কাও সাংঘাতিক হয়। পুচ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে? একটুও কি নাজ শরম নাই? একটা কথাও মৃদুস্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন, এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না। বরং মনে হচ্ছিল এত নিন্দামন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথায় যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভিতর থেকে আহত বঞ্চিতা নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছ্যানের খোঁচায় নলের ভিতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেফ নাদিরকে ডেকে বলল, মিয়া সাব, শুনবেন নি একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মিয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুকোটা হাত বাড়িয়ে নিল মোতালেফ, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ লাগিয়ে টানতে শুরু করলো না। হুকোটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথা কন বিবিরে। নাদির বলল, আপনিই কন না, দোষ কি তাতে? মোতালেফ বলল, না, আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেফ মিয়া খাওয়াইবার জন্যে আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভিতর থেকে বলে উঠল, তয় কিসের জন্য আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়েই জবাব দিল মোতালেফ। বলল, কয়েন যে আনছে জাল দিয়া ২ সের গুড় বানাইয়া দেবার জন্যে, সেই গুড় ধামাই কইরা হাটে নিয়া যাবে মোতালেফ মিয়া, নিয়া বেচবে অচেনা খদ্দেরের কাছে। এই বছর ১ ছটাক পছন্দসই গুড়ও তো সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়াই সার হইছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরো কি বলতে যাচ্ছিল। বাখারির বেড়ার ফাঁকে চোখ পড়ল, কালো বড় বড় আর ২টি চোখ ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেফ। আর কিছু বলা হলো না।
হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের। বলল, ও কি মেয়া, উকাই যে কেবল ধইরাই রইলেন হাতে, তামাক খাইলেন না? আগুন তো নিভা গেল কইলকার। হুকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মেয়া ভাই, নেবে নাই। এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা জনপ্রিয় ছোট গল্প রস। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন।